আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট আন্দোলনে রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 18তম সাক্ষী এসআই মাহমুদুল হাসানকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা। এছাড়া ট্রাইব্যুনাল 1-এ চানখারপুল হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা তার অবশিষ্ট সাক্ষ্য প্রদান করবেন। এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। জাবেদ, আবু সাইদ হত্যা মামলায় সাক্ষীর জেরা নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মিলি, আবু সাইদ হত্যা মামলায় জানেন যে গত বছরের 16 জুলাই আবু সাইদকে নির্মমভাবে রংপুরে হত্যা করা হয়েছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি, এবং এই হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে প্রথমে 18তম সাক্ষী এসআই মাহমুদুল হাসানকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। জেরা শেষ হয়। এই মুহূর্তে 19তম সাক্ষী হিসেবে বসুনিয়া, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী বসুনিয়া, তিনি এখন সাক্ষ্য দিচ্ছেন। এবং এই মামলায় জানেন যে মোট আবু সাইদ হত্যা মামলা যে আসামিরা যারা ছিলেন তাদেরকে কিন্তু আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া আজকে ট্রাইব্যুনাল 1 বসার কথা ছিল চানখারপুল হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য, কিন্তু ট্রাইব্যুনাল 1 এইমাত্র জানতে পারলাম যে ট্রাইব্যুনাল 1 আর বসছে না। আরেকটি বিষয় হচ্ছে যে যদি আমি বলি আপনাকে, গতকাল কিন্তু শেখ হাসিনা সহ 3 জনের যে মামলার রায় দিয়েছে, 2 জনকে মৃত্যুদণ্ড, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড, এবং চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সাজার বা রায়ের কপি কোথায় যাবে, কখন যাবে? আমরা যেটা জানতে পেরেছি এবং যেটা নিয়ম, রায়ের কপি অনুযায়ী, রায়ের অর্ডার অনুযায়ী একটি অর্ডার পোর্শনটা যাবে, অর্থাৎ 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করার যে অর্ডারটা সেটা যাবে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিসির কাছে যাবে। এছাড়া আরেকটি রায়ের কপি, পূর্ণাঙ্গ রায়ের কপি যাবে এই মামলায় যে গ্রেফতারকৃত আসামি আছেন, যাকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, তিনি কারাগারে আছেন, তার কাছে যাবে হচ্ছে পুরো রায়ের কপি। অর্থাৎ এই রায়ের কপি দেখে কিন্তু তিনি আপিলের সিদ্ধান্ত হয়তো নিতে পারেন। তবে অন্য 2 যে আসামি আছে তারা কিন্তু রায়ের কপি পাবেন না। যে রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া বিষয়, যেটা আজকে সকালে গণমাধ্যমে দিয়েছিল যে রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়া হবে। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রায়ের কপি যাবে না। আমি রেজিস্ট্রার এবং রেজিস্ট্রার দপ্তরের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রায়ে কিন্তু উল্লেখ করে দিয়েছেন ট্রাইব্যুনাল যে কোথায় রায়ের কপি যাবে, কোথায় অর্ডারের পোর্শন যাবে। কাজেই স্পষ্ট হচ্ছে যে এই মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 1 কপি পাবেন, এবং সেটাও আজকে যাবে না, আগামীকাল যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রায়ের যে মূল অর্ডারের পোর্শনটা যাবে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। এই হচ্ছে এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মিলি, ধন্যবাদ জাবেদ। দর্শক, জানছিলাম ট্রাইব্যুনালের সর্বশেষ খবর। আগামী জাতীয় নির্বাচন বাজারে নিত্যপণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দিবে, এমন আশঙ্কা বিশ্লেষকদের। তারা বলছেন নির্বাচন ঘিরে অবৈধ টাকার সরবরাহ বাড়তে পারে। এতে বাজারে পণ্যের চাহিদা বাড়ার সঙ্গে বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি, যা নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। বাংলাদেশে নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসবে বেশিরভাগ সময় জনগণ তার নিজের টাকা খরচ করে অংশ নেন না, বরং প্রার্থীরাই যোগান দেন ব্যাপক পরিমাণ অর্থ। প্রার্থীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ ওঠে হরহামেশাই। অর্থনীতিবিদরা বলছেন নির্বাচনে প্রার্থীদের খরচ করা অর্থের বড় অংশই অবৈধ পথে আয় বা কালো টাকা। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতিতে কালো টাকার প্রবাহ বাড়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং বিভিন্ন রকমের গবেষণায় দেখা গেছে যে এই সময়টাতে গ্রামে গঞ্জে অর্থের সরবরাহ ঘটে, এবং এটাকে যারা প্রার্থী রয়েছেন বা যারা প্রার্থীদের সমর্থক রাজনৈতিক দলসমূহ, তারা এটাকে বিনিয়োগ মনে করেন। স্থানীয় পর্যায়ে যে এই কালো টাকার সরবরাহ হয়, তো তখন কিন্তু স্থানীয় অর্থনীতির যে স্বাভাবিক কর্মকাণ্ড সেটা বিঘ্নিত হয়। এই কালো টাকা বাজারে হঠাৎ বাড়তি অর্থের যোগান সৃষ্টি করে, এতে বেড়ে যায় মূল্যস্ফীতি, তৈরি হয় আয় বৈষম্য। জনসংযোগের সময়টাতে আসলে এখানকার হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে যে পরিবহন খরচ, যে খাদ্য খরচ, এই সমস্ত রকমের খরচ কিন্তু ইতিমধ্যে বেড়ে যাওয়া শুরু হয়েছে। এই কারণেই দেখা যাচ্ছে যে স্থানীয় পর্যায়ে, বিশেষ করে গ্রাম পর্যায়ে মূল্যস্ফীতির উপর একটা বড় চাপ তৈরি হয়েছে। ব্ল্যাক মানি যখন সার্কুলেশন হতে শুরু করে, ঘুষ এবং দুর্নীতির মাধ্যম দিয়ে যে টাকাগুলো সার্কুলেট হওয়া শুরু করে, এবং তখন সেই টাকাটা যখন বাজারে চলে আসে, তখন কিন্তু সাধারণ ক্রেতারা ওই বাজারে আর টিকে থাকতে পারে না। কারণ সাধারণ ক্রেতাদের যে আপনার পার্চেসিং পাওয়ার, সেই পার্চেসিং পাওয়ারটা তখন কমে যায়।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে অবৈধ টাকার বিস্তার রোধে নির্বাচন কমিশনের শক্ত নির্দেশনার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। প্রতিটা পাড়ায় পাড়ায় যে ক্যাম্প তৈরি করে, সেই প্রতি ক্যাম্পে যে খাওয়া দাওয়া হাত খরচের যে টাকাটা খরচ হয়, এটা তো এটার ভিত্তিতে অনুমান করা যায় যে কত কোটি টাকা একজন ক্যান্ডিডেট খরচ করে। অবৈধ কর্মকাণ্ডের রেস্ট্রিকশন আনা যায়, তাহলে নিশ্চয়ই গণতান্ত্রিক প্রক্রিয়াটা স্বাভাবিক হবে। ইলেকশন যে ডিসিপ্লিন, সেই ইলেকশন ডিসিপ্লিনের ভিতরে একটা প্রভিশন থাকা উচিত, যে নির্বাচন কস্ট একটা মিনিমাইজেশন থাকা উচিত। এদিকে গত 3 নভেম্বর আইন মন্ত্রণালয়ের এক অধ্যাদেশে জানানো হয়, নির্বাচনে প্রার্থীরা ভোটার প্রতি ব্যয় করতে পারবেন সর্বোচ্চ 10 টাকা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশের মতো কুষ্টিয়াতেও বইছে নির্বাচনী হাওয়া। বিএনপি প্রার্থী ঘোষণার পরে জোরে সোরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন প্রার্থীরা। বিএনপির সাথে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য দলের প্রার্থীরাও। তবে এবার ভোটে পছন্দের প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে অনেকটা সচেতন নবীন প্রবীণ সব বয়সের ভোটাররা। কুষ্টিয়া থেকে সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আসিফুজ্জামান। 90 দশকে দক্ষিণ পশ্চিমের জেলা কুষ্টিয়ায় একচ্ছত্র আধিপত্য ছিল চরমপন্থী সন্ত্রাসীদের। খুন, রাহাজানি, মুক্তিপণ, ডাকাতি সহ অসংখ্য অপরাধের সাথে যুক্ত ছিল এসব সংগঠন। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপে একটা সময় জনমনে স্বস্তি ফিরলেও সম্প্রতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বেশ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। স্থানীয়দের অভিযোগ, এসব বাহিনী পরিচালিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায়। তাই প্রভাব বিস্তারের শঙ্কা আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। প্রশাসনের উচিত দায়িত্বশীল জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রগুলো পুনরুদ্ধার করা এবং সামনে যে নির্বাচন আসছে, নির্বাচনে যাতে এই অস্ত্রগুলো ব্যবহার না হয় সেদিকে নজরদারি বাড়ানো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এরই মধ্যে কুষ্টিয়ার 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি, জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। দলীয় প্রার্থী মনোনীত হওয়ার পর থেকে দিনরাত ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন দলীয় নেতাকর্মীরা। এত সব দল আর প্রার্থীদের মধ্যে নতুন ভোটাররা অবশ্য বলছেন ভিন্ন কথা। তাদের চাওয়া, সৎ, যোগ্য, দেশপ্রেমিক ও মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এমন একজন প্রার্থীকে ভোট দিতে চাই যে আমাদের দুর্নীতির সাথে কখনো জড়িত থাকবেন এবং কোনোদিন ভোট দিতে জাতি পারি নাই। আমরা এমন একটা সরকার মাধ্যমে জাতি চাই যাতে একটা ভালো প্রার্থীর দিকে ভোট দিতে চাই। নির্ভেজাল ভোট হবে, আমরা আরামে ভোট দিতে পারবো। আসন্ন নির্বাচন সুষ্ঠু করতে অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। স্বচ্ছ, পরিচ্ছন্ন দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে এমন সর্বজন গৃহীত মানুষকে প্রার্থী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জেলার বাসিন্দারা। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।